সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারে সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠক। লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে কমতে পারে দূরত্ব, ধারণা বিশ্লেষকদের। নির্বাচন ও সংস্কারে রাখবে ভূমিকা। সড়কে পচে কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ চট্টগ্রামে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের দাবি আড়তদারদের। এবং ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি, ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। রোহিঙ্গা ইস্যু সংস্কার, জুলাই শরৎ, এই নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডায় থাকায় তার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রথম দিনের যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা জানান প্রেস সচিব। তবে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় মানবিক সাহায্য বাড়ানোর বিষয়ে ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। লন্ডন স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 4টায় ডক্টর ইউনুসের প্রথম দিনের সফরের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে এই 10 মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল। তারা অনেকগুলো কোশ্চেন করেছেন, চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন। এছাড়া আগামী 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কী বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে তা পরিষ্কার করেননি প্রেস সচিব। ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আমরা জানি যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে কানাডায় অবস্থান করছেন, তাই শিডিউল নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপর আমরা যে এক ধরনের এইটা কথাবার্তা হচ্ছে, যেটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। গেল 4 জুন সাক্ষাতের অনুরোধ জানিয়ে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। চিঠির জবাব দেওয়ার বিষয়ে প্রেস সচিব জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডন সময় দুপুর 12:30টার দিকে মেনজিস এভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে যাত্রী সেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে। এবারের সফর বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনুস। এ সময় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে দেয়া হবে এই পুরস্কার।
4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান। সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। সফর শেষে আগামী 14 জুন অন্তর্বর্তী সরকার প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। বাংলাদেশের আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়রকর বচওয়ে। এই সময় তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে সমর্থন করা আগামী 5 বছরে কমনওয়েলথের অন্যতম প্রধান কৌশল। বর্তমানে সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য $850 বিলিয়ন মার্কিন ডলার, যা আগামীতে $1 ট্রিলিয়ন উন্নতি করা পরিকল্পনা রয়েছে তাদের। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দেশগুলোকে জলবায়ু তহবিলের সুবিধা দেওয়ারও কমনওয়েলথের অগ্রাধিকার। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, সিনিয়র সচিব এবং যুক্তরাজ্যের হাই কমিশনার উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের সফর চলছে। আর এই লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বললেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন আর সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের 2য় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নাই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজেই সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলাপ আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না। যেহেতু বসছেন, নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্যতে শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সড়কে অলিগলিতে পচে এবার কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ রয়েছে চট্টগ্রামে। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি সংগ্রহের দাবি করছেন আড়তদার সমিতিরা, তবে কাদের গাফিলতিতে এমন চামড়া নষ্টের ঘটনা ঘটল, সেটি রয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী শোয়েব রহমান। 2019 সালের পর আবারও চট্টগ্রামের রাস্তায় গড়াগড়ি খেল পশুর চামড়া। ভালো দাম না পাওয়ায় এবার
কোরবানির চামড়া কেউ ফেলেছেন নদীতে, কেউ আবার মাটিতে পুঁতে ফেলেছেন। ঈদের পরদিন পেলোডার দিয়ে অলিগলি সড়কে পড়ে থাকা পচা চামড়া অপসারণ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এমন চিত্রের বিপরীতে চামড়া ব্যবসায়ীদের দাবি, এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া সংগ্রহ করেছেন তারা। বলছেন 3,60,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে 4,07,000 পিস। এর মধ্যে মহানগর এবং উপজেলা মিলিয়ে গরুর চামড়া সংগ্রহ হয়েছে 3,44,750 পিস, মহিষের চামড়া 10,500 পিস এবং ছাগলের 51,600 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। রাতে 3টার সময় নষ্ট হওয়া চামড়াগুলো কিছু উপজেলার থেকে চামড়াগুলি কিনে নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে দিয়ে সরকারেরও ভাবমূর্তি নষ্ট করতেছে, আমাদের ব্যবসায়ীদেরও ভাবমূর্তি নষ্ট করতেছে। আসলে সব মিলিয়ে যদি আপনি দেখা যায় এটা 0% মতো চামড়া নষ্ট হয়েছে। এদিকে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে চামড়া কেনেনি আড়তদাররা। আর আড়তদাররা বলছেন শুরুতে বেশি দামে কেনা হয়েছে, তবে শেষের দিকে নিম্নমানের চামড়া চলে আসায় কিছুটা কমেছে দাম। বাতের খরচ এটা নামিয়ে আসবে, লেবার খরচ এগুলো বাদ দিয়ে যে রেটটা পড়ে মানে এই রেট অনুযায়ী যদি আমাদের মালগুলো নিয়ে এলে আমরা ওরা বলতেছে আমাদের চামড়াগুলো 250 টাকা 200 টাকা দাম দিতেছে, 250 টাকা 200 টাকা দাম, আগে তো 500 টাকা 600 টাকা দাম দিচ্ছে, কিন্তু যে গুণগত মান নষ্ট হয়েছে। কিছু কিছু চামড়া মহানগরে, আমাদের মহানগরে 1,80,000 মতো চামড়া সংরক্ষণ করা হয়েছে, আমরা এখন হিসাব করছি, কিন্তু 200 চামড়াও তো নষ্ট হতে পারে। এদিকে সরকার এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এবং জাতীয় এ সম্পদ রক্ষায় মাদ্রাসা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। পরামর্শ ছিল মাদ্রাসাগুলোতেই যেন চামড়া লবণজাত করা হয়। এজন্য চট্টগ্রামের 299টি মাদ্রাসার মধ্যে 223টি মাদ্রাসায় 640 মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হয়। আবার কোনো কোনো মাদ্রাসা নিজ উদ্যোগে লবণ দিয়েছে চামড়ায়। মাদ্রাসায় কিছু চামড়া লবণ দিয়ে দিত, বুঝলে এত খুব সমস্যা হতো না। তারা লবণ পাইছে ফ্রিতে, চামড়াও পাইছে ফ্রিতে। অন্য অন্য মাদ্রাসা দেখতে আছে যে তারা লবণ পাওয়ার পরে লবণও বিক্রি করে ফেলছে, এখানে চামড়াও বিক্রি করে ফেলছে। চামড়া এগুলো আনিয়ে আমাদেরকে একটা সমস্যা ফেলে দিচ্ছে। সংগৃহীত চামড়া ট্যানারি মালিকরা যেন দ্রুত ও সরকার নির্ধারিত দামে ক্রয় করে, সেজন্য প্রশাসনের সহযোগিতা চাইছেন আড়তদাররা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এবার ঘরে ফেরা প্রসঙ্গ। ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা, এতে যাত্রীর চাপ বেড়েছে লঞ্চঘাটে। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ কিছু মানুষ তারা আসছেন এবং তারা নিশ্চয়ই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো জানতে চাই, লঞ্চঘাটে এই মুহূর্তে আপনি যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? অনেক আসলে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজনদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। শুধু চাঁদপুরই নয়, চাঁদপুরের আশপাশের যে সমস্ত জেলা রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী কিংবা শরীয়তপুর, ঢাকা গিয়ে থাকেন। আসলে আপনি ঠিকই বলছেন যে আমার ঢাকা যাওয়ার জন্য কিন্তু তারা গন্তব্যে রওনা দিয়েছেন। আসলে এই লঞ্চ ঘাট দিয়ে এখন যে পরিমাণে যাত্রী যাচ্ছে তা কিন্তু আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটিএ কথা বলেছিলাম লঞ্চ মালিক প্রতিনিধিদের, তারা যেটা বলছেন যে ঈদের পরে যাত্রীর চাপটা বাড়লেও এখনো কিন্তু একদম উচ্চ পড়া বৃদ্ধি, সেই ধরনের ভিড় কিন্তু এখনো দেখা যাচ্ছে। শুক্র এবং শুক্রবার এই সমস্ত কিন্তু বেশ উচ্চ পড়া ভিড় কিন্তু থাকবে বলে তারা মনে করছেন। এখন যেই যেটা বলছে যে এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে করে কিন্তু তারা মোটামুটি স্বাচ্ছন্দ্যে কিন্তু যাত্রা করতে পারছেন না। অর্থাৎ যাত্রীদের না থাকার কারণে, অতিরিক্ত ভিড় না হওয়ার কারণে কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারছেন। আর তাছাড়া তাদের এই যাত্রা আরো স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে, যেহেতু বাড়তি কোনো ভাড়ার কিন্তু অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীরা বলছেন যে তারা অন্যান্য সময়ে স্বাভাবিক যে ভাড়া দিয়ে তারা যাতায়াত সময়টাতে এসে কিন্তু, অর্থাৎ এই
উৎসবে অনেক ক্ষেত্রে অনেকাংশেই কিন্তু বাড়তি ভাড়া নেওয়ার প্রবণ দেখা যায়। তবে চাঁদপুর লঞ্চ ঘাটে কিন্তু সেই দিক থেকে কোনো ধরনের বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। আমি কথা বলছিলাম বন্দর কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে আসলে যেহেতু এখন ঝড়ের পাশাপাশি যে কোনো সময় ঝড়ো হওয়া কিংবা বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে যাতে নিরাপত্তা লঞ্চ যাত্রী বা বয়া সহ লাইট বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। 2019 সালে শনাক্ত হওয়া করোনা ভাইরাস 2020 সালে স্থবির জনজীবন, আর সেই করোনা নতুন রূপে ফিরে এলো এবার। রাজশাহীতে প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 22 জনে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আপনার মাধ্যমে জানতে চাই যে এখন পর্যন্ত আসলে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন যারা ভর্তি হচ্ছেন, এবং করোনা রোগীদের চিকিৎসা হাসপাতালের প্রস্তুতি নিয়ে সবশেষ আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন? অনেক রাজশাহীতে আসলে গেল 21 তারিখ থেকে আমরা যেটি লক্ষ্য করছিলাম যে করোনা টেস্টের মধ্য দিয়ে আসলে আক্রান্ত পাওয়া যাচ্ছিল। 21 তারিখে একজন পাওয়া যায়। রাজশাহী মেডিকেল কলেজের যে ল্যাব রয়েছে সেই ল্যাব টেস্টের মধ্য দিয়ে কিন্তু আসলে এই শনাক্ত হচ্ছিল, এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি গতকালকে পর্যন্ত কিন্তু 2 জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ এই যখন অবস্থা, যখন প্রায় 20 থেকে 22 জন আক্রান্ত হয়েছে, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি যেটি বলছেন যে প্রায় সেটি 15 থেকে 20% টেস্টের পরিসংখ্যানে। সেই সময় কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি তাদের যে আইসোলেশন ওয়ার্ড সেটি প্রস্তুত রেখেছে, এবং আপনি জানেন যে 19-20 সালের দিকে এই যে হাসপাতাল সেটির উপর আসলে করোনা রোগীর চাপ প্রচণ্ড ছিল। সেই সময় অক্সিজেন স্বল্পতা, নানান ঘাটতি ছিল, এখানে আইসিইউ ওয়ার্ডের ঘাটতি ছিল, কিন্তু এবারে কিন্তু সেইগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু নানা প্রকল্পের মধ্য দিয়ে সেটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কার্যক্রমগুলো কিন্তু শেষ করেছে। অর্থাৎ তাদের যে আইসোলেশন ওয়ার্ড সেটির সংখ্যা বেড়েছে, আইসিইউর সংখ্যা বেড়েছে, অক্সিজেন সরবরাহের যে সক্ষমতা সেটি বেড়েছে। সব কিছু মিলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের প্রস্তুতি আছে বলছে, যদিও আসলে এখন পর্যন্ত হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে কেউ ভর্তি নেই। চিকিৎসা নিয়ে গিয়েছেন সেটি গেল মাসে একজন। তো এখন পর্যন্ত চিকিৎসক এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা যেটি বলছেন যে এমনি জনসমাগম এড়ানো এবং সেই সমস্ত জায়গায় মাস্ক পরাটা আসলে অনেক বেশি ভালো হবে বলে তারা মন্তব্য করছেন, এবং একই সাথে বলছেন যেহেতু এই ভেরিয়েন্টটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 9 জন চিকিৎসক এবং যারা হাসপাতাল কর্মী রয়েছেন তারা আসলে আক্রান্ত হয়েছিলেন, এবং পরবর্তীতে কিন্তু এই জনপদে অন্যান্য জায়গা থেকেও যারা আক্রান্ত বা এই ধরনের উপসর্গগুলো নিয়ে এসেছেন তাদের মধ্যেও আসলে এই ভেরিয়েন্ট বা এই আক্রান্ত রোগী পাওয়া গেছে, যার কারণে তারা মাস্ক ব্যবহারের জন্য গুরুত্ব দিচ্ছেন, এবং একই সাথে এই ধরনের উপসর্গগুলো থাকলে করোনা পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু আসলে পরামর্শ দিচ্ছেন, এবং যেন এটি ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু ব্যক্তি সচেতনতার জায়গা থেকেও বলছেন যে মাস্ক পরিধান করতে, এবং একই সাথে যে জনসমাগম এলাকা সেইখানটা সাবধানতা অবলম্বন করার জন্য। তো অনেকেই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল, আপনি নিজেও সাবধানে থাকবেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান, যারা ছিলেন সেখানে যে সংঘটিত করোনার যে নতুন ভেরিয়েন্ট সেখানে আক্রান্ত যে সমস্ত রোগী তাদের সবশেষ পরিস্থিতির কথা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত 10টার পর উত্তরা বিএনএস সেন্টারের সামনে চলে এই অভিযান। এই সময় রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে তেমন কিছু না মিললেও সড়কে শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নগরবাসীকে। এই সময় সেনাবাহিনীর অভিযানে সহযোগিতা করেন ডিএমপি ট্রাফিক বিভাগের দায়িত্বরত সদস্যরা। বলেন এই অভিযানের উদ্দেশ্য ছিল সচেতনতা বাড়ানো। থ্যাঙ্কস টু বাংলাদেশ সেনাবাহিনী, উত্তরা আর্মি ক্যাম্প, ওনারা থাকার ফলে ওনাদের অ্যাসিস্টে অভিযানটা খুব সফল হয়েছে, সার্থক হয়েছে। আমরা যাদেরই কাগজপত্র আটক করেছি বা যাদেরই কোনো আইন অনুযায়ী ফল্ট পেয়েছি তাদেরকে ডিউলি পানিশ করা হয়েছে, এবং পানিশমেন্ট দেওয়াটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল জনগণ আইন মেনে চলবে, এটা এনশিওর করা, এবং আশা করি আমরা বোঝাতে সফল। দেশের সোনালী আঁশ পাট, কিন্তু প্রতি বছরই লাফিয়ে বাড়ছে এই পাটের উৎপাদন ব্যয়। তবে বাজারের কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না তার বিপরীতে চাষিরা।
চলতি মৌসুমে ফরিদপুরে ৮৬,৫৩১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাট প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মফিজুর রহমান শিপন। যতদূর চোখ যায় সবুজে বিস্তৃত মাঠ, বাতাসে দোল খাচ্ছে পাটের কচি পাতা, আগাছা পরিষ্কারে ব্যস্ত চাষিরা। পাট উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। পাট চাষে জড়িত জেলার প্রায় ৫ লাখ চাষি। গত এক মাসের কয়েক দফা বৃষ্টিতে এবার পাটের ফলন হয়েছে ভালো, তবে বীজ, সার, জ্বালানির দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় বিপাকে কৃষক। তারা বলছেন সব মিলিয়ে পাটের উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৩০%। আমার জানা মতে আমার অলরেডি ১০,০০০ টাকা চলে গেছে। ১০ কাটা করতেছি, আমার ২০,০০০ টাকা খরচ যাবে। যে হারে কষ্ট হয় পাটে, এই কাঠ বুনানোর থেকে একবার নোয়া দোয়া পর্যন্ত প্রচুর কষ্ট, ওই হিসেবে আমরা দাম পাই না। গেল মৌসুমে মন প্রতি ২,২০০ থেকে ২,৮০০ টাকা দরে বিক্রি হয়েছে পাট। এবার ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে বলছেন কৃষকরা। এজন্য কৃষি বিভাগের সহযোগিতা চান তারা। খরচ প্রচুর ভাই, এই কাটা লাগবো, নিরাল লাগবো, জাগদা লাগবো, প্রচুর খাটনি। কামলা কিষেন দিয়ে পাট জমাইলি ভরা, বতরের সময় আমরা দাম পাই না। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। পাট প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এইবার যেটি পাটের জন্য পজিটিভ সেটি হচ্ছে প্রথমের দিকে সামান্য কিছু খরা গেলেও কিন্তু পাট রোপণের পর থেকে কন্টিনিউয়াস হালকা বৃষ্টি হচ্ছে, যার ফলে জমিতে যে রসের অভাব সেই রসের অভাব নাই। আশা করি যে আবহাওয়া যদি অনুকূলে থাকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। চলতি মৌসুমে জেলায় ৮৬,৫৩১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ২,১৬,৩২৮ টন পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন ফরিদপুর। এই সমাজের শিশু কিশোরদের জন্য রাখা হয় না কোনো খেলার মাঠ, থাকে না উদ্যান, পার্ক বা বিনোদন কেন্দ্র। তার বিপরীতে তৈরি থাকে শুধু উঁচু উঁচু দালান কোঠা, অসংখ্য রেস্টুরেন্ট আর হাসপাতাল। প্রজন্ম কিভাবে বেড়ে উঠছে? তারা বেড়ে উঠছে যেন এক বন্দি পরিবেশে। আসক্তি বাড়ছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে। দক্ষিণ পূর্বাঞ্চলের অগ্রসরমান জেলা ফেনীর এমন অবস্থায় ঝুঁকিতে পড়েছে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য। বাকিটা জানাচ্ছেন সুলাইমান ডালিম। যে সময় থাকার কথা ছিল খেলার মাঠে, লুটোপুটি করার কথা সবুজ ঘাসে, সে সময় কাটছে গ্রিল ঘেরা বারান্দা বা অট্টালিকার ছাদে। এই অপলক দৃষ্টি যেন বলে দেয় মুক্ত আকাশের নিচে ছুটে চলার হাহাকার। বারান্দায় বসে থাকি, বারান্দায় খেলি, ছাদে যাই খেলি, তারপরে হচ্ছে আমাদের গুলি পাড়াতে খেলি। খেলার জায়গা না পেয়ে আমরা বাসায় ছাদে খেলি, বারান্দায় খেলি, এই যে অলিগুলিতে খেলি। ৩ লক্ষাধিক মানুষের ফেনী শহরে নেই মানসম্মত পার্ক। তৈরি হয়েছে কেবল বড় বড় দালান, হোটেল আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানদের দৈহিক ও মানসিক বিকাশ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। খেলতে যাওয়ার জন্য খুব বাহানা করে, কিন্তু কোথায় খেলবে? আর সারাদিন ওরা বাসায় মোবাইল দেখে। ছাদে বসে আছে অথবা বারান্দায় বসে আছে, কেউ কেউ রাস্তার উপর খেলছে। এতে করে তাদের যে স্বাভাবিক বিকাশ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় রাজাজির দিঘির পারে একটি মাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর নগণ্য। এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। বিনোদন কেন্দ্রের অভাবে সন্তানদের ইনডোর গেম সেন্টারে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। মাঠ না থাকায় চাপ পড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের উপর। ছেলে মেয়ে মিলিয়ে প্রতিদিন এখানে অনুশীলন করছে ৪ শতাধিক শিক্ষার্থী। বড় একটা মাঠে খেলতে নেওয়া যায় না, বাধ্য হয়ে আমাদের কোথাও একটা গেম সেন্টার আসতে হয়। আমাদের এখানে স্টেডিয়াম হওয়ার কথা, কিন্তু তারপরে আমরা হচ্ছে না, আমরা আশাহত হচ্ছি বারবার। চিকিৎসকদের মতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন খোলা মাঠ ও পার্ক, যা ফেরানো গেলে কমবে মোবাইল আসক্তি, বাড়বে মানসিক প্রশান্তি। পরিবেশের সঙ্গে অ্যাডাপ্টেশন মানে খাপ খাওয়ানোটা ব্যাঘাত ঘটে, তার ফলে ঘন ঘন অসুখ হয়। দেখবেন যে বাচ্চাদের মধ্যে হাঁপানি হয়ে যাচ্ছে, স্থূলতা বাড়তেছে, হাড্ডি মানে বোন ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে না। এমন অবস্থায় জেলার সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান ক্রীড়া কর্মকর্তারা। দাগনভূঞা এবং সদর উপজেলায় অলরেডি জায়গা দেখা হয়েছিল। এগুলোর কাজ ঠিক মতো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি ভাবে আমাদের বাচ্চারা, সকল উপজেলার বাচ্চারা সকল উপজেলাতে প্র্যাকটিস করার সুযোগ পাবে।
সচেতন নগরবাসী প্রত্যাশা কংক্রিটের জঞ্জাল নয়, পরিকল্পিত নগরায়নের মধ্য দিয়ে ফিরে আসুক শিশুদের সুন্দর শৈশব। সোলাইমান ডালিম, এখন ফেনী। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারির ঘোষণা দিয়েছে শহরটির মেয়র। মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে এই কারফিউ, যা আগামী কয়েকদিন বহাল থাকতে পারে বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে ট্রাম্প প্রশাসন। এর প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এরই মধ্যে 2000-এর বেশি ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন রয়েছে সেখানে। প্রয়োজনে 4000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবী থেকে 26 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে তৈরি হবে বিদ্যুৎ, তা আবার সংরক্ষণ করা যাবে শক্তি হিসেবে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই নিয়ে গবেষণার নতুন মাইলফলক অর্জন করেছে চীনা বিজ্ঞানীরা, যেখানে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের অণু। কি আছে সেটাই এই ব্যবস্থায়, তার বিস্তারিত জানাবেন নাফি আরমান মনন। 20 জুলাই 1969 প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রেখে ইতিহাস তৈরি করেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং। এতে মহাকাশ দ্বৈরথে সোভিয়েত ইউনিয়নের চেয়ে এক ধাপ এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। 56 বছর পর মহাকাশ অভিযানে মস্কোর স্থলাভিষিক্ত বেজিং। বর্তমানে মঙ্গল গ্রহ নিয়ে চলছে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বৈরথ। 2040 সাল নাগাদ দুদেশই মঙ্গলে নভোচারী পাঠানোর পরিকল্পনায় কাজ করছে পুরোদমে। যদিও প্রযুক্তিগত দিক থেকে ওয়াশিংটনের চেয়ে এক ধাপ এগিয়ে গেছে বেজিং। লাল গ্রহটিতে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের নতুন ব্যবস্থা তৈরি করেছে চীনা বিজ্ঞানীরা। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক্ষেত্রে ব্যবহার করতে চান মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল, যেখানে লুকিয়ে থাকা অণুগুলোর ভর পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে বেশি ও উষ্ণ। এই অণুগুলোকেই বিদ্যুতে পরিণত করা সম্ভব। 利用火星大气就相当于是利用了当地的资源，那么这个对未来可持续的火星科研站的一个建设是一个很好的一个技术方案。বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে 95% কার্বন ডাই অক্সাইড। গ্যাসটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 20% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এছাড়াও একই প্রক্রিয়ায় লিথিয়াম ব্যাটারির মতো তৈরি করা যাবে মার্স ব্যাটারি, যা থেকে শক্তি সংরক্ষণ করে মঙ্গলযানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। 火星气电池呢，其实跟这个锂空气电池、锂二氧化碳电池是一脉相承的，它是将这个空气中或者是火星。সম্প্রতি মঙ্গল অভিযানের গতি বাড়িয়েছে চীন। 2028 সালে দেশটি মঙ্গলে পাঠাবে তিয়ানওয়েন 3 মহাকাশযান। সবকিছু পরিকল্পনা মাফিক চললে লাল গ্রহের স্যাম্পল নিয়ে 2031 সালে পৃথিবীতে ফিরে আসবে এটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। যশোরের শার্শা লিটন হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লিটন হোসেন রাতে তার বাড়ির পাশে বসেছিলেন। এ সময় তার প্রতিবেশী মমিনুর রহমান সহ কয়েকজন সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে লিটনের ওপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে। পরে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় পুলিশ। 2 ঘন্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:45 থেকে শুরু হয় ট্রেন চলাচল। সকাল 7:45 থেকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, বিভিন্ন রুটে চলাচলকারী সিল্ক সিটি, সাগরদাড়ি, ঢালারচর সহ 4টি ট্রেনের স্টপেজ চান তারা। পরে প্রশাসনের আশ্বাসের অনুরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এই সময় এক পক্ষ বিষয়টি অবরোধ তুলে না নিতে চাইলে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
এই কাকা বামে চলে আসেন। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মার তীর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, ডাক্তার সালাউদ্দিন আহমেদ ও ফজল কবির খান। এই বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনার থেকে জানতে চাই যে উপদেষ্টারা কতক্ষণ নাগাদ বা কখন নাগাদ আসলে সেখানে গিয়ে পৌঁছাবেন এবং আজকের যে কর্মযোগ্যতা সেখানে কি কি রাখা হয়েছে, কর্মসূচি রাখা হয়েছে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক জানিয়ে রাখি, ইতোমধ্যেই কিন্তু উপদেষ্টারা এখানে চলে এসেছেন এবং যেই ক্ষতিগ্রস্ত বাঁধটি সেটি তারা নদীপথে স্পিড বোর্ডে যোগে কিন্তু তারা দেখছেন ঘুরে ঘুরে এবং তারা কিন্তু নদীতে এখন স্পিড বোর্ডে রয়েছেন। আর আরেকটু জানিয়ে রাখি যে 3 জন উপদেষ্টা আসার কথা ছিল, সেখানে একজন মূলত অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন তিনি আসতে পারেননি। বাকি 2 জন এসেছেন, ডক্টর সালেউদ্দিন এবং ফায়জুল কবির। তো ইতোমধ্যেই কিন্তু তারা নদী পথে দেখতেছেন এবং আমরা দেখছি যে নদী তীরে কিন্তু শত শত জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ রাখা হয়েছে। যেই ক্ষতিগ্রস্ত বাঁধটি সেখানে জরুরি ভিত্তিতে সেই বাঁধ মেরামতের কাজেই কিন্তু এই জিও ব্যাগ এখানে ফেলা হবে। একটু জানিয়ে রাখি, অনেক যে গত ঈদের দিন অর্থাৎ গত 3 দিন আগে 7 তারিখ কিন্তু এই পদ্মা সেতুর একেবারে যেই ভাটিতে একটি বাঁধ নির্মাণ করেছিল বিবিএ, যে বাঁধটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল এবং বাঁধটি 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার বাঁধটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে এবং এই বাঁধটি ধারাবাহিকভাবে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈদের দিন 2টি অংশে এটি ভেঙে গেছে এবং এই ধসে যাওয়ার ফলে কিন্তু স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন এবং এই স্থানীয়রা এখান থেকে কিন্তু 5টি স্থাপনা, 13টি বসতবাড়ি এবং 2টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড কিন্তু এর পরপরই পদক্ষেপ নেয়। পানি উন্নয়ন বোর্ড এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ভর্তি, যে বালু ভর্তি জিও ব্যাগ সেগুলো ফেলছে যাতে আপাততভাবে এই বাঁধটিকে ভাঙা থেকে রক্ষা করা যায়। তবে তারা একটি প্রকল্প প্রণয়ন করেছেন, যেই প্রকল্পটি তারা মন্ত্রণালয়ে দেবেন এবং সেই প্রকল্পটি বাস্তবায়ন হলেই এই বাঁধটি মজবুত এবং স্থায়ী হবে, এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। জানিয়ে রাখি, অনেক যে এই পানি নদীতে, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়া কিন্তু এই মূল চ্যানেল দিয়েই পানির স্রোত বৃদ্ধি পেয়েছে এবং স্রোত বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানে পানির নদীর গভীরতা বৃদ্ধি পেয়েছে এবং এই বাঁধের নিচের অংশের মাটি কিন্তু সরে গেছে, এমনটা পানি উন্নয়ন বোর্ড বলছে। যার কারণে যদি আরও বর্ষার পানি বৃদ্ধি পায় তখন কিন্তু এই বাঁধ আরও ঝুঁকিপূর্ণ হবে। এই অঞ্চলের অন্তত 600 স্থাপনা রয়েছেন, যে স্থাপনাগুলো হুমকিতে রয়েছে। আমরা যদি বলি যে এই বাঁধটির কারণে কিন্তু এখানে যে সেনানিবাস রয়েছে, এখানে সার্ভিস এরিয়া রয়েছে, এগুলো কিন্তু অনেকটা হুমকির মুখে রয়েছে, এমনটা কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে পরিদর্শনে এসেছেন যেই উপদেষ্টারা, তারা আজকে এই বাঁধ এলাকা পরিদর্শন শেষে কিন্তু তারা সড়কের যে উন্নয়ন কাজ রয়েছে সেই উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং তাদের 2 দিনব্যাপী এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আজকে শেষ করে আগামীকাল আবার ফরিদপুর ঢাকা, ফরিদপুর বরিশালের যেই 6 লেনের মহাসড়কের উন্নয়নের কাজের অগ্রগতিও তারা দেখবেন, এমনটা কিন্তু আমরা উপদেষ্টা সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে অনেক এখন পর্যন্ত। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মার তীর বাঁধ রক্ষা এলাকা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও ফজল কবির খান। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সবশেষ। এদিকে ম্যাচ হারলেও ফুটবল প্রেমীদের পুরনো উচ্ছ্বাস ফিরিয়ে দিতে পেরে খুশি বাফুফের সভাপতি তাবিত আওয়াল। দারুণ খেলে ম্যাচ জেতায় সিঙ্গাপুরকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশকেও দিয়েছেন কৃতিত্ব। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে মাটিতে ভালো একটা ফুটবল এনে আনা, আমরা মনে করি আমরা সক্ষম হয়েছি। আমি অভিনন্দন জানাই সিঙ্গাপুর টিমকে, এবার আমি ডেফিনেটলি অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ টিমকে। ওরা অত্যন্ত প্যাশন এবং মন মানসিকতা দিয়ে খেলেছিলেন। আমরা 2 গোল পিছিয়েও আবার 1 গোল শোধ করেছিলাম, চেষ্টা করেছিলাম আবার ড্র করার জন্য। তো সেটার জন্য আমি ডেফিনেটলি ইমপ্রেসড আমার প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে। আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব দর্শকদের ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য। তো সেখানে ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, পুলিশ, সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা এবং আনসার। তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান
ইচ্ছাকৃতমূলক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য। দেখেন, আমাদের কাছে সবাই বাংলাদেশি, আমরা আগেও বলেছিলাম, আমরা কোনো ধর্ম, জাত বা ভাষা নিয়ে আমরা বিভক্ত হচ্ছি না। আমরা সবাই বাংলাদেশের জার্সি নিয়ে খেলেছি। প্রত্যেকটা প্লেয়ার আন্তরিকতার সাথে চেষ্টা করেছিল খেলার জন্য। এক এক সময় এক একজন তো অফকোর্স লিডারশিপ নিবে, এক এক সময় মিস্টেকস হতে পারে। ওভারঅল টিম উইথ দ্য সাবস্টিটিউটস দল হিসেবে খেলেছিলাম। আমরা আগে থেকে জানতাম যে এবার ওই 11 জনকে বাছাই করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে। তো আমাদের ম্যাচ প্লেটাই ডিক্টেট করে দিয়েছে কারা খেলবেন কারা খেলবেন না। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারে সহযোগিতায় আগ্রহী কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্থাটির মহাসচিবের বৈঠক। লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে কমতে পারে দূরত্ব, ধারণা বিশ্লেষকদের। নির্বাচন ও সংস্কারে রাখবে ভূমিকা। সড়কে পচে কোরবানির পশুর চামড়া নষ্টের অভিযোগ চট্টগ্রামে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহের দাবি আড়তদারদের। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি। ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।